বাঙালিরা বরাবরই ভীষণ হুজুকে হয়। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, উৎসব পালন এসবে আমাদের অর্থাৎ বাঙালিদের টেক্কা দেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। শুধু বাঙালি কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ঘুরতে ভালোবাসে। আর বাঙালির কাছে তো ঘুরতে যাওয়ার নাম উঠলেই প্রথমেই মাথায় আসে দীপুদার কথা। এখন তোমরা ভাবছো এই দীপুদাটা আবার কে? দীপুদা কোনো মানুষ না, দীপুদা হলো বাঙালির কাছে একটা ইমোশন। দীপুদার ফুল ফর্ম হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। পুরী আর দার্জিলিং একটু দূরে হলেও দীঘা কিন্তু প্রায় ঘরের কাছে একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমরা সবাই জানি যে দীঘা হচ্ছে একটা সামুদ্রিক এলাকা। তো এই দীঘাতে কি শুধুমাত্র সমুদ্রটাই আছে, আর কিছু কি নেই? অবশ্যই আছে। আর দীঘাতে কিভাবে যাব, কি কি দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, সেগুলোই জানাতে আমি টুকটুকি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঝটপট কথা না বলে তাড়াতাড়ি আগে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই জানো যে গত 19শে জুলাই 2024 এই তারিখে আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম দীঘায়। তো আমাদের যাওয়াটা যেহেতু সম্পূর্ণই সাডেন প্ল্যানে হয়েছিল, মানে ধরো আজকে যাব, গতকাল রাতে প্ল্যানিং করে টিকিট কাটা হয়েছে বাসে যে যাব আমরা। তাই জন্য বাবা কাকারা মিলে সবাই বাসের টিকিট কেটেছিল বারুইপুর থেকে, যেটা যায় দীঘা অবধি। যেহেতু আমার হরহরিতলায় বাড়ি, তাই বারুইপুর থেকে টিকিট কাটলেই সুবিধা হতো। সবাইকে জানিয়ে দিই যে আমরা একটা সরকারি বাসে গিয়েছিলাম। এই বাসটার টিকিট ভাড়া পার হেড ছিল 186 টাকা করে। গত 19 তারিখে ওয়েদারটা মোটামুটি খারাপ ছিল, বৃষ্টিময় ওয়েদার ছিল, যদিও যথেষ্ট মজা করতে করতে আস্তে আস্তে পৌঁছে যাই দীঘাতে। আমি চলে যাচ্ছি একবার পাড়ার নমস্কার করতে। বেসিক্যালি আমি কোথাও যেখানে কোথাও যাই, বাড়ি থেকে একটু দূরে আমি পাড়ার মন্দিরে পুজো দিয়ে তারপরে বেরোই। এটা হচ্ছে আমাদের পাড়ার কালীর থান। দেখতেই পাচ্ছ বড় বাবার মন্দিরে তালা লাগানো, দেখা যাচ্ছে না। বাবার মন্দিরে ছোট্ট একটা লাইট জ্বলছে, দেখা যাচ্ছে না। ঘুরেও দর্শন করে চলে যাবো। এবার চলে এসেছি আমাদের হরহরি ঠাকুরের মন্দিরে, হরহরিতলা। আমরা আপাতত রেডি যাবো বলে, বাস এখন আসেনি। তারপর দেখতে দেখতে বেজে গেল 6:30। বাসটাও চলে এলো হরহরিতলার মোড়ে, উঠে পড়লাম বাসে। দিব্যি দেখতে দেখতে টালিগঞ্জ, হাওড়া সবকিছু হয়ে যাচ্ছিলাম দীঘার দিকে। যেহেতু আমরা সরকারি বাসে করে যাচ্ছিলাম, সেহেতু আমাদের যাতায়াতের টাইম লেগেছে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা, কারণ যেহেতু ওটা আস্তে আস্তে হোল্ড করে করে যাচ্ছিল। তাও মোটামুটি বাসে 3 থেকে 3.5 ঘন্টা কাটানোর পরে অবশেষে পৌঁছাই কোলাঘাটে। এখন আমরা নেমেছি কোলাঘাটে, হোল্ড করছি। কোলাঘাটে হোল্ডিং টাইম দিয়েছিল মাত্র 10 মিনিটস, যার ফলে ওখানে বসে কিছু টিফিন করা কোনো মতেই সম্ভব ছিল না, যার জন্য বাবাই কিনে নিয়েছিল ডিম টোস্ট, ওটাই খেয়েছিলাম। আফটারঅল দীঘাতে পৌঁছেই গেছি, এই যে দেখতে পাচ্ছ। দীঘার বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে যে কোনো হোটেলে যেতে ভাড়া নিয়েছিল পার হেড মাত্র 40 টাকা করে। বাবা কাকারা ঠিক করে ফেলে হোটেল। রুমে ঢুকে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ি আবার দীঘার সব থেকে বড় অ্যাট্রাকশন সি বিচে যাওয়ার জন্য। একটা জিনিস বলে রাখি, পূর্বাশা থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে সি বিচে যাওয়ার দিকটার ফার্স্টে একটা চায়ের দোকান আছে, যে চাটা কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার। তোমরাও কিন্তু দীঘায় গেলে এই দোকানে চা টেস্ট করে দেখতেই পারো। আগের বারে এখান থেকে মোমো খেয়েছিলাম আমি, ইভেন এবারেও আমি খাবার খাবো এখান থেকে মোমো, ফেরার টাইমে কিনে নিয়ে যাবো। হোটেল ব্লুভিউয়ের পাশে মোমোর দোকানটা, বিধান ভবন গেস্ট হাউসের নিচে।
এখন তো বর্ষাকাল, তার উপরে দীঘায় কি যে মজা হয়েছে। দীঘায় তো এই সময় থেকে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আর সমুদ্রের উত্তাল হাওয়া আর জলের ঢেউ, জাস্ট ওয়াও। আমি সবাইকে সাজেস্ট করবো, যারা যারা দীঘায় এখনো পর্যন্ত এই ওয়েদারে যাওনি তারা গিয়ে ঘুরে এসো, দারুণ মজা পাবে কিন্তু। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া, আরাম। সন্ধ্যায় সমুদ্রের উত্তাল হাওয়া, সাথে চীনাবাদাম, বিট নুন, সবাই মিলে খাওয়া হচ্ছে। এই যে যেহেতু আমরা পুরো পূর্ণিমার টাইমে গিয়েছিলাম, তাই দীঘা সমুদ্রের পাড়ে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছিলাম। এই যে চাঁদের জ্যোৎস্নার আলোটা সম্পূর্ণ সমুদ্রের ঢেউয়ের উপর পড়ছে, অপূর্ব দৃশ্য, যেটা আমি কোনোদিন আগে দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম সমুদ্রের পাড়ে গিয়ে। যেহেতু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি ফার্স্ট টাইম দেখলাম আমার লাইফে, তো আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারিনি। হাত মেলে পাখিদের মতো চুল এলোকেশি করে ঠান্ডা হাওয়ার অনুভূতি নিচ্ছিলাম। তো শুধু কি দীঘার সি বিচ দেখলেই হবে, আর অন্যান্য জিনিস কি দেখা হবে না? অবশ্যই দেখা হবে। এটা জানিয়ে রাখি, যা যা দীঘা গেছে তা তো জানোই, আর যারা যারা এখনো যাওনি তারা জেনে রাখো, দীঘার দুদিকেই কিন্তু বড় বড় মার্কেট আছে, যেখানে নানান রকমের জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে মার্কেটিং করতে জাস্ট ওয়াও লাগে। বেসিক্যালি মেয়েদের কথা বলি, মেয়েরা তো এখানে একবার গেলে আটকে পড়বে শিওর। আর দীঘার পরে এই ওয়াও মোমো, এখানকার মোমোর টেস্ট জাস্ট ওয়াও ওয়াও লাগে। ওয়াও মোমোর নামটা সার্থক হয়েছে। শুধু মেয়ে কেন, বাচ্চা, বুড়ো, বুড়ি, ছেলে সবাই আটকে পড়বে এখানে। কত রকমের গড়ির জিনিস, কাঁচের জিনিস, কত রকমের খেলনা, কত রকমের সাজা গোজার জিনিস, কত রকমের ব্যাগ, জাস্ট এক্সপ্লেইন করতে পারবো না। তাও আবার মোটামুটি রিজনেবল প্রাইসে, দামটা একটু বেশি হলো, জিনিসগুলো কিন্তু বেশ ভালোই। শুধুমাত্র মার্কেট সাইডে নয়, দীঘার বিচ সাইডে কিংবা রাস্তার অনেক জায়গাতেই ছোট ছোট পুচকুরা আর জেঠিমা কাকিমারা অনেক কিছু বিক্রি করছিল, যেমন সাজা গোজার জিনিস, কৈরি কিছু জিনিস, আর স্পেশালি শাঁখের জিনিস। মার্কেটে ঘুরতে ঘুরতে একটা দোকানে পেয়ে গেছিলাম সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, এই যে কতগুলো ভোলে বাবা। তারপরে একটা ব্যাগের দোকানে আমি আমার ছোটবেলাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছ বারবি ব্যাগ গুলো, ছোটবেলায় আমারও ছিল, এখন খুবই কিনতে ইচ্ছা করে, কিন্তু বড় হয়ে গেছি তাই আর কিনতে পারি না। লোকে দেখলে হাসবে তো। এখানে এসে মনে হচ্ছে যেন ছোটবেলাটা ফিরে পেলাম। ছোটবেলায় যেমন আমরা অ আ ক খ পড়েছি, সেইগুলোই ফুটে উঠেছে এই দীঘার পাড়ে খুব সুন্দরভাবে। অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি, কিশলয়, সহজ পাঠে যা যা পড়েছি সেগুলো সব কিছুই এই দীঘার পাড়ে সুন্দর করে কারুকার্য করে বাঁধানো আছে। ইভেন ওখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাত কবিতাটিও ছিল একটা জায়গাতে বাঁধানো। হ্যাঁ, অন্যান্য বিচ সাইডে গেলে যেমন বালিতে বসতে হয় কিংবা চেয়ার ভাড়া করে বসতে হয়, দীঘায় কিন্তু সেরকম না। দীঘার পাড়েই বলতে গেলে কত সুন্দর সুন্দর জায়গা আছে বসার, বেঞ্চ টাইপ, আলাদা কোনো জায়গা। দীঘা কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। সি বিচের পাড়েই আরো সুন্দর সুন্দর পুতুল দিয়ে তৈরি বিভিন্ন রকমের থিম ছিল, যেগুলো আমার খুবই ভালো লাগছিল দেখতে। ওখানেই একটা নারকেল গাছের গোড়াতে ওই স্ট্যাচুর পাশেই ছিল একটা কবিগুরু রবীন্দ্রনাথ, সুন্দর একটা জায়গা, আমার খুবই পছন্দের পার্ক। কচিকাচারা কত সুন্দর ভাবে স্লিপ চলছিল, দোলনা চড়ছিল, আমার তো খুবই ইচ্ছা করছিল চড়তে, কিন্তু ওই যে বড় হয়ে গেছি, খুব মিস করি ছোটবেলাটাকে, জানো তো সব দেখলে। তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আর ঠিক 3:30 থেকে 4টের মধ্যে রেডি হয়ে আবার চলে যাই সমুদ্র পাড়ে সূর্যোদয় দেখতে। বাট দুঃখের বিষয়, সমুদ্রের সূর্যোদয় দেখা হয়নি, কারণ মেঘ ছিল আকাশে। সূর্যোদয় দেখা হয়নি তো কি হয়েছে,
সমুদ্রের ফুরফুরে হাওয়া তো পেয়েছি, সেটাই অনেক। তারপর অবশেষে সকাল 6:30 নাগাদ সূর্যের দেখা পাই। সমুদ্রের পাড়ে আরো কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে পড়ি টিফিন করে ঘুরতে যাওয়ার জন্য। শুধুমাত্র কি সমুদ্রের পাড় দেখলেই হবে? দীঘায় আরো কত কিছু দেখার আছে, জানতে হবে না সেগুলো? তো চলো দেখা যাক। তারপর হোটেল থেকে বেরিয়েই একটা টোটো ভাড়া করে চলে যাচ্ছিলাম মোহনার দিকে। আগেই জানিয়েছি মোহনার মাছ দেখতে আমি কিন্তু মোটে হাঁপাই না। হোটেলের সামনে থেকে মোহনা অব্দি টোটো ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা করে। আমাদের এইবারের প্ল্যানিং ছিল যে মোহনা থেকে মাছ কিনে নিয়ে যাব হোটেলের কাছাকাছি কোনো খাবার হোটেলে, যেখানে এই মাছগুলো দিয়ে আর খরচাপাতি দিয়ে কোনো জেঠিমা কিংবা কাকিমাকে বলা হবে রান্না করার জন্য। আহা, কত সুন্দর সুন্দর মাছ, কত রকমের মাছ, আগে কখনো দেখিনি যেগুলো। কত রকমের নাম জানো এই মাছগুলোর? আমি তো কিছুটা জানতে পেরেছি, কিছুটা জানতে পারিনি। তারপর এই যে দাদা ভাইটার কাছ থেকে ইলিশ মাছ বাবাই কিনে নেয় দেখে। তারপর এই জেঠুরার কাছ থেকে কাটিয়ে ওজন করে নিয়ে চলে আসে হোটেলে। ওগুলো কি মাছ? ভালো হয় পাড়া পাড়া দাড়িপাল্লা দেখো কি বড়। ও হ্যাঁ, এখানে শুধুমাত্র মাছ না, কত রকমের ক্র্যাবসও ছিল, অক্টোপাসও ছিল। ইভেন এখানে না আসলে তো জানতেই পারতাম না চিংড়িরও যে এতগুলো জাত হয়, বাপ রে। তারপর একটা চিংড়ি তো আমার পছন্দ হয়েছিল, বাবাই আমার জন্য কিনে নিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে আমি। তারপর মোহনা বাজার থেকে বেরিয়ে চলে এসেছিলাম মোহনার সমুদ্র পাড়ে। এখানে খুব একটা অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছিলাম আমি। এই যে নৌকাটা দেখে যেন মনে হচ্ছে আঁকা পুরোটাই জয়ের তুলি দিয়ে। তারপর মোহনা থেকে ফিরে লোক সামলাতে পারলাম না, আমি চলে গেলাম সমুদ্র বিচে স্নান করতে। আর বিচ সাইডে স্নান করতে কে না ভালোবাসে বলো? তারপর বরাবরের মতো স্নান সেরে বাবাই চলে এসেছিল ডাবের দোকানে ডাব খাওয়ার জন্য। তো এখানে ডাবের পার পিস ছিল 40 টাকা করে। তার ঠিক কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়েছিল দীঘার সাইট সিনস দেখার জন্য। সাইট সিনস দেখার জন্য আমাদের একটা ম্যাজিক কার ঠিক করা হয়েছিল, যেখানে পার হেড নিয়েছিল 150 টাকা। সবার প্রথমেই গিয়েছিলাম কিয়া গড়িহা বলে একটা মন্দিরেতে, যদিও মন্দিরের নামটা আমার কাছে পুরো স্পষ্ট না, বাট মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো এই মন্দিরটা ছিল দেখার জন্য ফার্স্ট স্পট, আরো অনেক স্পট আছে দেখার এখানে। তারপরে চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরে নাকি ভোলে বাবার কাছে কিছু চাইলে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়, আর পূর্ণ হলেও অনেকে দেখেছি এই ভোলে বাবার কাছে আবার পুজো দিতে আসে। খুবই জাগ্রতপূর্ণ মন্দির এটা। ও হ্যাঁ, আরো বলে রাখি এই চন্দনেশ্বরের মন্দিরে কিন্তু শুধুমাত্র ভোলে বাবার দর্শন পাবো এই নয়, আরো অন্যান্য ঠাকুরের দর্শন এখানে পাওয়া যাবে। যেমন শ্রী রাধা কৃষ্ণের দর্শন পাওয়া যাবে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদির দর্শন। মানে পুরো কথা বলতে এটা একটা সুন্দর জায়গা, অবশ্যই দেখে আসতে হবে কিন্তু দীঘায় গেলে। এটা কি ঠাকুর? মঙ্গলচণ্ডী ঠাকুর।
তারপর চলে আসি দীঘার 3rd নাম্বার স্পটে, তালসারি। তারপর চলে আসি উদয়পুর সি বিচে। এটা হচ্ছে আমাদের 4th নাম্বার স্পট দীঘাতে। তারপর উদয়পুর সি বিচ থেকে ঘুরে ডিরেক্ট গিয়েছিলাম হোটেলে। হোটেলে রেস্ট নিয়ে বেরিয়েছিলাম স্নান করার উদ্দেশ্যে সি বিচে যাওয়ার জন্য। আর ওই সি বিচে যাওয়ার জন্য বেরিয়েই পেয়েছিলাম একটা নতুন খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে দীঘারই গঙ্গা মাতার একটা মন্দির, যেটা আমি এতবার দীঘায় গেছি কিন্তু আজ অব্দি দর্শন করিনি, এই ফার্স্ট টাইম। আর যারা যারা জানো না যে দীঘাতে এই মন্দিরটা আছে, তারা তারা অবশ্যই গিয়ে দেখে আসবে এই মন্দিরটা। হোটেল সিহক থেকে আরো এগিয়ে খানিকক্ষণ বাম হাতে পাবে এই মন্দিরটা, অবশ্যই দর্শন করে নিও কিন্তু সবাই। তারপরে সমুদ্রে স্নান করে হোটেলে গিয়ে রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল ঠিক 4টে বাজতে না বাজতেই চা খেয়ে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। পূর্বাশা হোটেলের কিছুটা এগিয়ে গিয়েই টোটো স্ট্যান্ড থেকে পেয়ে গেছিলাম টোটো। আর আমাদের স্পট ছিল দুটো, একটা হচ্ছে ঢেউসাগর আর তার আগে হচ্ছে পুরী স্টাইলে দীঘাতে যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরটা দেখতাম বাইরে থেকে। তো ওইটুকখানি যাওয়ার জন্য পার হেড ভাড়া নিয়েছিল টোটোতে মাত্র 20 টাকা করে। এটা এখনো উদ্বোধন হয়নি, আমি তো অপেক্ষায় থাকবো কবে মন্দিরটা উদ্বোধন হবে আমি দেখতে যাবো। তারপরে চলে আসি আর একটু এগিয়ে ঢেউসাগরে। ঢেউসাগরটা খুবই সুন্দর জায়গা বাচ্চাদের পক্ষে প্লাস বড়দের পক্ষে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ঢেউসাগরে এন্ট্রি ফিস পার হেড মাত্র 10 টাকা করে নিয়েছিল। তারপর টিকিট কেটে ঢুকে পড়ি ঢেউসাগরে। সবাই মনে করে ঢেউসাগরটা বেসিক্যালি বাচ্চাদের জায়গা, বাচ্চারা এখানে এসে খুব আনন্দ করতে পারবে, কিন্তু আমি বলবো না, শুধু বাচ্চা না, বড়রাও এখানে এসে আশা করছি ভীষণ মজা হবে। অ্যাটলিস্ট আমি তো ভীষণ খুশি হয়েছি ঢেউসাগরটা দেখে। আর বিচ সাইড আর মোহনার পরে আমি বলবো দীঘার সেকেন্ড বেস্ট জায়গায় ঢেউসাগর। সবাইকে সাজেস্ট করবো যারা যারা যাওনি এখানে অবশ্যই ঘুরে এসো। এখানে কত রকমের সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, কত রকমের পুতুল আছে বাচ্চাদের জন্য, কত রকমের লাইটিং করা। প্লাস আরেকটা জিনিস, এখানে পার্ক আছে একটা, যেখানে গিয়ে আমি তো লোক সামলাতে পারিনি, লাস্টে আমিও একটুখানির জন্য দোলনা চড়েছিলাম, যেটা ভিডিও ক্লিপ আর নেই এখানে। যাকে আবারও বলবো জায়গাটা কিন্তু খুব সুন্দর, সবাই দেখে এসো পারলে। আর এই যে এইটা হচ্ছে ঢেউসাগরের সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, এই শিপটা, ময়ূরপঙ্খী শিপ, জাস্ট ওয়াও, চড়তে ইচ্ছা করছিল খুবই। আর এটা হচ্ছে সেই পার্কটা। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেফ ওয়াটারের একটা স্ট্যাচু টাইপের রয়েছে, আর
পার্কের মধ্যে কত কচি কাচারা কি সুন্দর ঢেকি চড়ছে, স্লিপ চড়ছে। খুব ইচ্ছা করছিল, আমি একটুখানি ঘুরেছিলাম, বাট ওই যে অ্যালাউ নেই, লোকে দেখলেই পিটবে আমাকে, ওই জন্য নেমে যেতে হয়েছে। যাকে একটা কথা বলবো, ঢেউ সাগরে গিয়ে পার হেড 10 টাকা করে নিয়েছে ঠিকই, কিন্তু 10 টাকা করে দেওয়াটা সার্থক। তারপর চলে আসি আমি যে আগেরবারে বলেছিলাম মোমোর দোকান, ওটাতে আবার মোমো কিনতে বাবাই কিনে দেয় মোমো, আর আমি নিয়ে চলে যাই খাওয়ার জন্য। তারপর আর কি রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। পরের দিনও আবার সকাল সকাল চলে আসি স্নান করতে সমুদ্রে। যেহেতু আমাদের বিকেলবেলায় আবার চলে আসতে হবে ফিরে বাড়িতে, তাই সকাল সকালে স্নান করে নিয়েছিলাম। আমাদের ফিরে আসার ডেট ছিল 21শে জুলাই, আর ওই দিনেই সমুদ্রের একটা অপূর্ব রূপ আমি দর্শন করেছিলাম। এই যে সমুদ্রের স্নিগ্ধতা, দেখতেই পাচ্ছ সমুদ্রের কালারটা নর্মালি যেরকম থাকে তার থেকে অনেকটাই সুন্দর ছিল। পুরো 3টে ঘাটে যেন বিভক্ত ছিল সমুদ্রের ঢেউটা। লাস্টের দিকটা ডিপ নীল, তারপরের দিকটা হচ্ছে আকাশি টাইপের, তারপর ছিল হালকা আকাশি। আর একটা সুন্দর জিনিস ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা দেখেছিলাম রেইনবো সমুদ্রের পাড়ে। যা অপূর্ব মানে ফিলিংস ছিল না আমার, জাস্ট বোঝাতে পারবো না। আমি এই ফার্স্ট টাইম আমি দুটো জিনিস দর্শন করি, সেটা হচ্ছে ফার্স্ট এই রেইনবো সমুদ্রের পাড়ে, আর 2 সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা, শান্ত শীতল স্নিগ্ধতা ভরা দৃশ্য, জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি বলবো এই বর্ষাকালেতেই দীঘায় গিয়ে একবার দেখে আসতে পারো তোমরা দীঘার রূপ মাধুর্য। তারপর যেহেতু টাইম হয়ে আসছিল বাড়ি ফেরার, তাই শেষবারের মতো দীঘার সমুদ্রকে টাটা বলে, দীঘাকে টাটা বলে বেরিয়ে পড়ি আবার টোটোয় করে, মানে টোটো স্ট্যান্ড থেকে টোটোয় করে বেরিয়ে পড়ি দীঘা স্টেশনের জন্য। দীঘা টোটো স্ট্যান্ড থেকে দীঘার স্টেশনে যাওয়ার জন্য টোটো ভাড়া লেগেছিল পার হেড 30 টাকা করে। যেহেতু লাগেজ ছিল আমাদের সঙ্গে, সেই জন্য আরো 10 টাকা এক্সট্রা লেগেছিল। দীঘা এখনো আমাদের ছাড়ছে না, দুঃখের বিষয়। আমাদের ট্রেন ছিল 6:25 নাগাদ, ট্রেনটা 2 মাস লেট হয়ে গেছে, 9:50 নাগাদ ট্রেন ছাড়বে আমাদের। এই ট্রিপটা করেছিলাম আমি দীঘা স্টেশনে, কিন্তু দুঃখের বিষয় 9:55 নাগাদ ট্রেনটা আসেনি, অনেকটা লেট করে ঠিক 10:55 নাগাদ ট্রেনটা দীঘা স্টেশনে ঢুকেছিল। আর দীঘা স্টেশন থেকে হাওড়া অব্দি ছাড়ার জন্য ট্রেনটা টাইম নিয়েছিল 11টা অব্দি। 11টার সময় ট্রেনটা ছাড়ে। একটা জিনিস জানিয়ে রাখি যে দীঘা স্টেশন থেকে কিন্তু পুরী স্টাইলে যে মন্দিরটা দীঘায় তৈরি হয়েছে সেটা কিন্তু দেখা যায়। মানে ফার্স্ট টাইম আমি দীঘায় নাইট সার্ভিসে বাড়িতে এলাম, আমার ফিরতে ফিরতে ভোর হয়ে গেছিল। ফার্স্ট টাইম হলো এটা। অ্যাকচুয়ালি দীঘার কোনো ট্রেনই নেই যেটা সারা রাত্রি ধরে চলে হাওড়ায় পৌঁছাবে। এই ফার্স্ট টাইম ট্রেন লেট করার ফলে যাক একটা এক্সপিরিয়েন্স হলো যে ট্রেন লেট করলো। আর নাইট সার্ভিসে আমি দীঘায় ট্রেনে করে দীঘা থেকে বাড়ি ফিরলাম, হাওড়ায় ফিরলাম। তো আমাদের টিকিট কাটা হয়েছিল অনলাইনে, অফলাইনে অবভিয়াসলি একটু কম দাম নেয় শুনেছি ট্রেনের টিকিট। আমাদের টিকিট করা হয়েছিল দীঘা টু হাওড়া, আর সেই টিকিটটার পার হেড দাম নিয়েছিল ট্রেনের টিকিটের 220 করে মাত্র। ট্রেনে চড়া থেকে শুরু করে বাকি টাইমের এক্সপিরিয়েন্স না হয় নাই বললাম, খুবই কষ্টকর ছিল। সারাক্ষণ ধরে অত ঘন্টা জার্নি, তো আবার বসে বসে, তার উপরে স্টেশনে তো টানা বসে থাকতে হয়েই ছিল। যাই হোক, তাও বেশ ভালোই লেগেছে ঘুরে। 4-4.5 কি 5 ঘন্টা জার্নির পরে ট্রেনেতে পৌঁছাই হাওড়ায়। আর কিছুক্ষণ ওয়েট করার পরে হাওড়া থেকে বাড়ি অবধি যাওয়ার জন্য একটা বোলেরো কার নেওয়া হয়েছিল আমাদের সবাই মিলে, আর সেখানে ওই গাড়ির দাম নিয়েছিল পার হেড 150 টাকা করে। এটা বলি যে আমি আমার ভিডিওতে কোনো রকম খাবার দাবার সংক্রান্ত ইনফরমেশন দিইনি, কারণ যে যেরকম কোয়ান্টিটি কোয়ালিটি ওয়াইজ খাবে তার দাম সেরকম হবে। আর আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স ভিডিও হোটেলের আগেই রিভিউ ভিডিও আপলোড করেছি, বুঝতেই পেরেছো আমার রিভিউ খুব একটা ভালো না, দ্যাটস ওয়াই আমি এখানে আর কোনো রকম হোটেল সংক্রান্ত ভিডিও দিলাম না। সবাই নিজেদের ইচ্ছা মতো হোটেল বুকিং করে কিংবা ওখানে গিয়ে বুকিং করে থাকবে। বাকি যাতায়াতের খরচ এইটুকখানি আমি জানিয়ে দিলাম। সবাই পারলে ঘুরে এসো দীঘায়, খুবই ভালো লাগবে। দীঘা এখন আরো সুন্দর হয়ে গেছে। আর যেসব স্পটগুলো তোমাদের বললাম অবশ্যই ঘুরো, কিন্তু ভুলে যেও না। আর হয়তো আমি কোনো স্পট দেখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই সাজেস্ট করো, তো পরের বারে গেলে আমি সেইগুলো দেখতে পারি। আপাতত আমার ভিডিও এইটুকখানি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। টাটা, সবাই ভালো থেকো।